হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আজকে আমরা কি পড়বো? মেজারমেন্ট পড়বো। ওকে, সো মেজারমেন্টে দেখো লাস্ট দিন আমি তোমাদের কী কী পড়িয়েছিলাম, যে আমরা যে কন্ট্রোলিং যে টর্কগুলো ইউজ করছি, টর্ক কিসে ইউজ করছি? বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বলতে ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। কি পড়ছিলাম? ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্টটা কেমন হয় ভালো করে বোঝো। এই পয়েন্টার দিয়ে ভ্যালুগুলোকে ইন্ডিকেট করে, তাই তো? ভ্যালুগুলোকে ইন্ডিকেট করে, দিস ইজ কল ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট। এবার এই ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্টকে এই যে পয়েন্টারটা মুভ করানোর জন্য আমাদের কি দরকার? টর্ক দরকার। ক্লিয়ার? সো এই টর্ক কি করে প্রডিউস হয়? ডিউ টু বিভিন্ন কারণে হয়। টর্ক হচ্ছে তিন রকমের, একটা ডিফ্লেক্টিং টর্ক, একটা কন্ট্রোলিং টর্ক, একটা ড্যাম্পিং টর্ক। সো এগুলো আমরা পড়ে নিয়েছি। এবার তারপরে আমরা এবার কি দেখব? এই ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্টকে আবার কত ভাগে ভাগ করা যায় বলেছিলাম আমি? 3 ভাগে। সো ফার্স্ট ভাগ আজকে আমরা পড়ব। ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্টকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিএমএমসি, আরেকটা হচ্ছে এমআই ইনস্ট্রুমেন্ট, আর একটা হচ্ছে ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। ওকে, তাহলে কি কি ইনস্ট্রুমেন্ট? একটা পিএমএমসি, একটা এমআই, আর একটা হচ্ছে ডায়নামোমিটার টাইপ। পিএমএমসি মিটারকে বলা হয় পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। সো পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। সো টুডে আমরা কিন্তু আজকে এটা পড়বো, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। তার মানে তোমরা কি ভাবছো যে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল এটা কি স্যার অ্যামমিটার না ভোল্টমিটার? এরকম ভেবো না, ভাবো যে ইন্ডিকেটিং টাইপ ইনস্ট্রুমেন্ট কি? যে ইনস্ট্রুমেন্টটা ইন্ডিকেট করে, তাহলে অ্যামমিটারও ইন্ডিকেট করে, ভোল্টমিটারও করে, ওয়াটমিটারও করে। ঠিক আছে? তার মানে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টকে আমরা 3 ভাগে ভাগ করেছি। তার মানে ওই যে ইন্ডিকেশনটা হচ্ছে, এই ইন্ডিকেশনটা কিন্তু পিএমএমসি দিয়েও করানো যাবে, এমআই দিয়েও করানো যাবে, বা ডায়নামোমিটার টাইপ দিয়েও করানো যাবে। সো আজকে আমরা দেখব পিএমএমসি ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কি করে ভোল্টেজ বা কারেন্ট বা পাওয়ার এগুলো মাপি। ঠিক আছে? সো আমরা ইনস্ট্রুমেন্টটা আগে দেখব। দেখো পিএমএমসি, তাহলে ফুল ফর্মটা লিখে নেবে সাইডে, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। তাহলে দেখো এটা অ্যামমিটারও হতে পারে, ভোল্টমিটারও হতে পারে, ওয়াটমিটারও হতে পারে, ইটিসি। ঠিক আছে? এটা টাইপ বলেছে, ইনস্ট্রুমেন্টের টাইপটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, বাট এটা অ্যামমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, হোয়াট এভার, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে? চলো এবার এটা দেখতে কেমন হয় সবার আগে আমরা এটাকে ড্র করব। প্রথমেই লেখা আছে দেখো পার্মানেন্ট ম্যাগনেট। তার মানে এখানে কি থাকে? এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, এটা এন পোল, এটা হচ্ছে এস পোল, পার্মানেন্ট ম্যাগনেট থাকে। আর এই ম্যাগনেটের মাঝে একটা কয়েল থাকে এভাবে। ঠিক আছে? একটা কয়েল এভাবে থাকে, আর কয়েলের এই যে শেষ প্রান্তটার সাথে একটা পয়েন্টার এভাবে কানেক্টেড থাকে। আর এইটা পয়েন্টার মানে ডিসপ্লে, এটা আমার কি ডিসপ্লে মানে কি? ডিসপ্লে যেখানে আমরা আউটপুটটা দেখতে পাই। আই থিঙ্ক এরকমই থাকে, তোমরা জানো, তোমরা দেখেছো অনেকেই ইনস্ট্রুমেন্ট কেমন হয়, অ্যামমিটার, ভোল্টমিটার ল্যাবে দেখেছো তো? দেখো। ওকে, সো ধরো এখান থেকে এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এই ধরনের এটা আমার আছে ডিসপ্লে। ধরে নিলাম এই ইনস্ট্রুমেন্টটা এখানে এটা কারেন্ট মাপছে। কি মাপছে? ধরে নিলাম অ্যামমিটার একটা কারেন্ট মাপছে। সেই কারেন্ট মাপা ইনস্ট্রুমেন্টটা কি টাইপের? এটা পিএমএমসি টাইপ, পার্মানেন্ট ম্যাগনেট। এই ম্যাগনেট দুটো পার্মানেন্ট। তার মানে ম্যাগনেটটা যদি পার্মানেন্ট হয়, এন পোল থেকে এস পোলের দিকে ফ্লাক্স যাবে, এটা কোনোদিনও চেঞ্জ হবে না। দেখো, তার মানে ফ্লাক্স কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এন পোল থেকে এস পোল। সো ফ্লাক্স এই ডাইরেকশনে ফ্লো করবে।
এন পোল টু এস পোল। সো এই জন্য এটাকে পার্মানেন্ট ম্যাগনেট বলে। এবার এই যে কয়েলটা, এই কয়েলটা একটা স্প্রিং দিয়ে এভাবে কানেক্টেড থাকে, ঠিক আছে, একটা স্প্রিং দিয়ে কানেক্টেড থাকে। এখানে সাপ্লাই দেওয়া থাকে একটা ডিসি সাপ্লাই, বোঝা গেল, একটা ডিসি সাপ্লাই দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে স্প্রিং, এটা ভ্যালু হচ্ছে K/2, এটা K/2, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, ওকে, কে কি স্প্রিং কনস্ট্যান্ট। এইটা হচ্ছে এই যে ভেতরের, এটা হচ্ছে আমাদের কয়েল, এটা হচ্ছে সাপ্লাই, আর দিস ইজ আ পার্মানেন্ট ম্যাগনেট। তাহলে এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, কে হচ্ছে কি, এটা কে স্প্রিং কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে আমাদের স্প্রিং, ঠিক আছে, স্প্রিং সব লিখে দিয়েছি। এবার দেখো কাজ করে কি করে। এবার ধরো এটা তো পার্মানেন্ট ম্যাগনেট আছে। এবার এখান থেকে আমি যখন ভোল্টেজ সাপ্লাই দেবো, এখান থেকে কারেন্ট ফ্লো করছে। এবার এই কারেন্টটা কতটা ফ্লো করছে আমি এটা মাপবো, এই কারেন্টটা কতটা ফ্লো করছে, ঠিক আছে। এবার কারেন্টটা যখন এই দিক দিয়ে ফ্লো করবে তখন কি হবে, এই যে ফ্লাক্সটা এন পোল টু এস পোলের দিকে যাচ্ছে, এটা তো পার্মানেন্ট ম্যাগনেট, এবার যখন এই কারেন্টটা যাবে, ধরো এখান থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বা 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 4 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমে আমার পয়েন্টারটা ছিল এরকম জায়গায় 0-তে, এইবার যখনই 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই যে কয়েলটা কি আছে, ঘুরে এখানে চলে গেল। তাহলে এ ঘুরলো কি করে? এই কারেন্টের ভ্যালুর ওপর ডিপেন্ড করছে এখান থেকে ফ্লাক্স পাসিংয়ের ব্যাপারটা। তার মানে যত আমরা কি জানি, অলওয়েজ কি হয়, আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফাই হয়। কোনো একটা কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করাও, কোনো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করাও, সেই কারেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফাই হয়। তার মানে এই কারেন্টের ভ্যালু যত বাড়বে, ফ্লাক্সের ফ্লো তত বাড়বে, এই কয়েলের মধ্যে দিয়ে ফ্লাক্সের ফ্লো। তাহলে কয়েলের মধ্যে দিয়ে যদি ফ্লাক্সের ফ্লো বাড়ে, তাহলে কি হবে, কয়েলটা কি হবে, সংকুচিত হতে থাকবে। এই দিক থেকে এদিকে যখনই ফ্লাক্সের ফ্লো বাড়বে, তখনই কি হবে, এখান থেকে কারেন্টের ফ্লো বাড়ছে, ফ্লাক্সের ফ্লো বাড়ছে। ফ্লাক্স কি করবে, এই কয়েলটাকে সংকুচিত করবে, মানে মুভ করাবে, ঠিক আছে। দেখো এটা তো কয়েল মতো আছে, এটা এরকম ঘুরে যাবে। আর ধরো ফ্লাক্স বাড়লে এটা এই ডাইরেকশানে ঘুরে, আর কমলে অপোজিট ডাইরেকশানে ঘুরে। তার মানে ফ্লাক্স যদি বাড়ে ও ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরবে, ফ্লাক্স যদি কমে ও অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরবে। ক্লিয়ার? এবার ফ্লাক্স বাড়াচ্ছি, ক্লকওয়াইজ যত ঘুরছে পয়েন্টার শো করছে। তার মানে আমি এখান থেকে যত কারেন্ট বাড়াবো, এখান থেকে ফ্লাক্স বাড়লে এই পয়েন্টারটা মুভ করতে স্টার্ট করবে। আই থিঙ্ক ক্লিয়ার অল অফ ইউ? সো এইভাবে মেনলি কিন্তু আমাদের পিএমএমসি মিটারটা কাজ করে। এইবার দেখো, যখনই এই কয়েলটা ঘুরবে, তাহলে এই কয়েলটা যখন ক্লকওয়াইজ রোটেশনে ঘুরবে, কয়েলটা ছোট হবে, কয়েলটা ছোট হবে। দেখো এটা ধরো একটা কয়েল, তাহলে এই জিনিসটাকে আমি যত ছোট করব, এই জিনিসটাকে আমি যত ছোট করব, কি করে ছোট করব? তার মানে ছোটোবেলায় তোমরা ওই গাড়িগুলো দেখেছিলে, যারা পিছনে টেনে ছেড়ে দিলে সামনে এগিয়ে আসে, তার মানে ভেতরে কি থাকে, একটা কয়েল থাকে। আমি পেছনে টানলে একটা ছোট্ট এরকম কয়েল সংকুচিত হয়, ছোট হয়, ছেড়ে দিলে খুব স্পিডে ওটা বড় হয় এবং গাড়িটা সামনের দিকে এগিয়ে যায়। সেম কাজ এখানেও, ফোর্সফুলি এটাকে ছোট করা হচ্ছে, স্প্রিংটাকে ফোর্সটাকে ক্রিয়েট করছে এই কারেন্টটা। এবার যখনই আমি কারেন্টটাকে কমাবো, এটা আস্তে আস্তে বড় হতে থাকে। একবারে কমিয়ে দিলে একবারে বড় হয়ে যাবে। তাহলে এ যদি একবারে নিজের জায়গায় চলে আসে, তখন কাঁটাটা মুভ করে 0-তে চলে যাবে। বোঝা গেল তো? এইবার এটাকে যখন আমি ফোর্স দিচ্ছি, কয়েলটা সংকুচিত হচ্ছে, তার জন্য এখান থেকে একটা ফোর্স দিয়ে, যেটাকে বলা হয় ডিফ্লেক্টিং টর্ক, টিডি,
0 থেকে 4 পজিশনে মুভ করেছে। যখন এটা 0 থেকে 4 পজিশনে মুভ করবে, ভালো করে দেখো এই স্প্রিংটা কি হবে, বড় হবে। এই স্প্রিংটা এই ডাইরেকশনে বড় হবে, কারণ এটা যদি ছোট হয় স্প্রিংটা বাড়বে না, বুঝতে পারছো তো? এই যে এটা স্প্রিং আর এটা আমার কয়েল, তার মানে এটা যদি ছোট হয় স্প্রিংটা বড় হতে থাকবে, স্প্রিংটা বড় হতে থাকবে। তাহলে স্প্রিংটা দুদিক থেকে আমি এভাবে টানছি, স্প্রিংটা বড় হবে। তাহলে স্প্রিং যদি বড় হয় তাহলে স্প্রিং কি চায়, সবসময় নিজের পজিশনে ব্যাক করতে চায়। যে কোনো সকার বলো, স্প্রিং বলো, ওরা কি চায়, নিজের পজিশনে ব্যাক করতে চায়। তো স্প্রিং কি করবে, অপোজিট ডাইরেকশনে একটা ফোর্স ক্রিয়েট করবে নিজেকে ব্যালেন্স আনার জন্য, নিজের প্রিভিয়াস কন্ডিশনে আসার জন্য। তাহলে আমি একটা ফোর্স দিলাম ডিফ্লেক্টিং টর্ক যেটাকে বলে, যার জন্য কাঁটাটা মুভ করলো, এবং যখন কাঁটাটা মুভ করলো কয়েলটা ছোট হলো, কয়েল ছোট হওয়ার জন্য স্প্রিংটা বেড়ে গেল। এই স্প্রিংটা বেড়ে যাওয়ার জন্য স্প্রিং চাইছে আমি আগের জায়গায় ফিরে যাব, তার জন্য এই অপোজিট ডাইরেকশানে একটা ফোর্স দিচ্ছে। কতটা ফোর্স দিচ্ছে, ও যতটা লম্বা হয়েছে ঠিক ততটাই ফোর্স দিচ্ছে। তাহলে এই টিডি কি হবে, টিসির সমান। এই যখন কাঁটাটা ফোরে চলে এসছে, এই টিডি আর এটা স্প্রিং যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক, সেটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক। তাহলে স্প্রিং কি অপোজিট ডাইরেকশানে একটা ফোর্স দিচ্ছে কাঁটাটাকে আবার 0 পজিশনে আনার জন্য, কিন্তু আমি 4 অ্যাম্পিয়ার যতক্ষণ দিয়ে রাখবো ততক্ষণ কিন্তু ও 4এই থাকবে। এবার আমি যখনই কমাবো আস্তে আস্তে কমতে থাকবে। কার জন্য কমছে এটা, ডিউ টু কন্ট্রোলিং টর্ক। কন্ট্রোলিং টর্ক কী করছে, অপোজিট ডাইরেকশানে ফোর্স ক্রিয়েট করছে। বোঝা গেল? তাহলে আমি যেটা বলতে চাইছি, ধরো এটা একটা স্প্রিং আছে, আমি এটাকে এইদিকে টেনে লম্বা করে দিয়েছি, এইভাবে এই লম্বা করে দিয়েছি। দেখো এ আগে যেমন রোটেশনগুলো ছিল এখন নেই। তার মানে স্প্রিং কি চাইবে, স্প্রিং সবসময় আগের পজিশনে, এই পজিশনে যেতে চাইবে। তার মানে কি, আমি যেই দিকে টানবো ও তার অপোজিট ডাইরেকশানে ফোর্স ক্রিয়েট করবে। সে এখানেও সেটাই, আমি ওকে কারেন্ট দেওয়ার জন্য এটাকে ছোট করেছি, এটা ছোট হওয়ার জন্য এ লম্বা হয়েছে। তাহলে এ চাইছে এবার ও অপোজিট ডাইরেকশানে, মানে এই পজিশনে ও ফিরে আসতে চাইছে। তাহলে অপোজিট ডাইরেকশানে ও একটা ফোর্স ক্রিয়েট করবে, ঠিক আছে? সো আলটিমেট এইভাবেই কিন্তু আমাদের পিএমএমসি মিটার কাজ করে। পিএমএমসি মিটার এইভাবেই কাজ করে। তার মানে কারেন্ট যত বাড়াবো এই স্প্রিংটা তত ছোট হতে থাকবে, মানে সরি এই কয়েলটা তত ছোট হতে থাকবে, আর এই কয়েলটা যত ছোট হবে তত এই কাঁটাটা মুভ করবে এই দিকে। বোঝা গেল? কয়েলটা এই দিকে ঘুরছে, মানে দেখো আমার হাতের দিকে দেখো, এরকম ঘুরছে, ঘুরতে ঘুরতে ছোট হয়ে গেল এই যে। তার মানে কি আলটিমেট তো ঘুরছে, তাহলে কয়েলটার কাঁটাটাও এইভাবে ঘুরবে। বোঝা গেল ব্যাপারটা? চলো এবার যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এখানে এই টিডি ইকুয়ালস টু টিসি আমি কখন বললাম, অ্যাট ব্যালেন্স কন্ডিশন টিডি ইকুয়ালস টু টিসি। কেন ব্যালেন্স কন্ডিশনে টিডি ইকুয়ালস টু, যদি টিডি ইকুয়াল টু টিসি না হয় এই পয়েন্টারটা কিন্তু এই 4 পজিশনে গিয়ে দাঁড়িয়ে থাকবে না, কিন্তু মুভ করতে থাকবে। তার জন্য তোমার দুদিকেই ফোর্স সমান হতে হবে, তাহলেই এটা ব্যালেন্স কন্ডিশনে আসবে। ওকে, চলো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এর ডেরিভেশন। সো এটা তোমরা সবাই লিখে নেবে, ড্রয়িং করে নেবে। এবার আমরা এর ডেরিভেশনটা দেখব। দেখো এর ডেরিভেশন কেমন হবে। হ্যাঁ, এর ডেরিভেশন। সো পিএমএমসি মিটারে ডিফ্লেক্টিং টর্ক অলওয়েজ কি হয়, বিআইএনএ, বিনা সাইন থিটা। ওকে, যেখানে বি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, আই কি কারেন্ট ফ্লোয়িং থ্রু দা কিসের মধ্যে দিয়ে, কয়েলের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল। তারপরে কি এন কি নাম্বার অফ টার্নস, ওকে। এ কি, এ এরিয়া অফ দ্য অ্যালুমিনিয়াম ফর্মার। তার মানে অ্যালুমিনিয়াম ফর্মার এখানে কে, এরিয়া অফ দ্য অ্যালুমিনিয়াম ফর্মার। সো হোয়াট ইজ দ্য অ্যালুমিনিয়াম ফর্মার, ওই যে কয়েলটা যে তোমরা দেখলে, এই যে কয়েলটা এরকম করে থাকে, এই কয়েলটা একটা অ্যালুমিনিয়াম শিটের ওপর বসানো থাকে। দিস ইজ কল্ড অ্যালুমিনিয়াম ফর্মার। ওকে, দিস ইজ কল্ড অ্যালুমিনিয়াম ফর্মার। আর কি কি আছে এখানে,
সাইন থিটা। এবার থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড আই। তাহলে থিটা হচ্ছে অ্যান্ড আই মানে কারেন্ট। ওকে, সো টিডিকে আমরা থিটাটা 90 ধরে নিই এখানে। তাহলে when theta equals to 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি ডিফ্লেক্টিং টর্ক ইকুয়ালস টু বিনা BINA। তাহলে এটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক। কন্ট্রোলিং টর্ক কে প্রোভাইড করছে? তোমাদেরকে বললাম স্প্রিং করছে কন্ট্রোলিং টর্ক প্রোভাইড। তাহলে স্প্রিং কি করছে? কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করছে। স্প্রিং কন্ট্রোলিং টর্ক কে থিটা। ওকে, এবার অ্যাট ব্যালেন্স কন্ডিশন। তাহলে দেখো এখানে অ্যাট ব্যালেন্স কন্ডিশন TD ইকুয়ালস টু TC। তাহলে TD-কে আমরা কি লিখতে পারি? বিনা BINA, আর TC কি? কে থিটা। ক্লিয়ার? ভালো করে দেখো, ফ্লাক্স ডেন্সিটি, নাম্বার অফ টার্নস আর এরিয়া এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট। কারেন্ট চেঞ্জ হতে পারে আর এখানে থিটার ভ্যালু চেঞ্জ হবে, কারণ থিটাটা কোনটা? ওই অ্যাঙ্গেলটা, এই যে এটা যে মুভ করছে পয়েন্টারটা, যতটা মুভ করছে, প্রিভিয়াস ধরো 0-তে ছিল, একবার 4-এ গেল, তার মানে কত অ্যাঙ্গেল হলো? ধরে নাও 45। এবার আসলো 8-এ, তার মানে কত হবে? 90। তার মানে থিটাটাও মুভ করবে। তার মানে থিটা আর কারেন্ট হচ্ছে ভেরিয়েবল, আই হচ্ছে ভেরিয়েবল, আর কেটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা, কারেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা, বা আমরা কি লিখতে পারি? থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। ঠিক আছে? সো এখানে আমরা কি পাচ্ছি? একটা লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি। এখানে আমরা কি পাচ্ছি? এখানে একটা কি পাচ্ছি? লিনিয়ার ইকুয়েশন পাচ্ছি। ওকে, তার জন্য পিএমএমসি ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা লিনিয়ার ইনস্ট্রুমেন্ট। সো লিনিয়ার ইনস্ট্রুমেন্ট হলে সুবিধে কি তোমরা জানো? এটা আমি বলেছি আগের দিনও, আমার প্রিভিয়াস ভিডিওটা দেখবে, আমি তবুও বলে দিচ্ছি। লিনিয়ার ইকুয়েশন হলে সুবিধা কি? এই ইকুয়েশনটা y ইকুয়ালস টু mx-কে মেনে চলে, কে মেনে চলে। যদি কোনো একটা ইকুয়েশন y ইকুয়ালস টু mx-কে মেনে চলে, তাহলে আমরা একটা লিনিয়ার কার্ভ পাই। লিনিয়ার কার্ভ পেলে কি সুবিধা হবে? x যে হারে বাড়বে y ঠিক সেই হারেই বাড়বে, x যে রেশিওতে বাড়বে y ঠিক সেই রেশিওতে বাড়বে। ওকে, সো দিস ইজ আ লিনিয়ার কার্ভ। ওকে, চলো মুছে দিলাম। তাহলে আমরা কি পেলাম? ফ্রম দ্য পিএমএমসি ইনস্ট্রুমেন্ট আমরা পেলাম যে পিএমএমসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে থিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। সো দিস ইজ আ লিনিয়ার ইনস্ট্রুমেন্ট। এবার দেখো, লিনিয়ার ইনস্ট্রুমেন্ট হলে এর কি কি সুবিধে আছে? তাহলে এর সুবিধে আছে কি কি? এর সম্বন্ধে আমি কয়েকটা পয়েন্ট লিখছি, পিএমএমসি ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে পয়েন্টগুলো লিখে তারপর বোঝাচ্ছি। 1 নাম্বার হচ্ছে লিনিয়ার স্কেল ইজ রিকোয়ার্ড। আই থিঙ্ক তোমরাও দেখেছো যে লিনিয়ার স্কেল লাগছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, পিএমএমসি ইনস্ট্রুমেন্ট কি হয়? ইট পারফরমেন্স ইজ ডিপেন্ড টেম্পারেচার। তাহলে এটা হচ্ছে ড্রব্যাকের, ইট পারফরমেন্স ইজ ডিপেন্ড অন টেম্পারেচার। তাহলে দিস ইজ আ ড্রব্যাক। টেম্পারেচারের উপরে পারফরমেন্স ডিপেন্ড করে, কারণ টেম্পারেচার যদি বাড়ে বা কমে তাহলে ওই কয়েলের কিন্তু আয়তনটা কিন্তু চেঞ্জ হবে, স্প্রিংয়ের কিন্তু চেঞ্জেস হবে। ঠিক আছে? সো এটা ড্রব্যাক। থার্ড কন্ডিশন কি লেখা যায়? বলছে এখানে স্প্রিং প্রোভাইড দ্য কন্ট্রোলিং টর্ক। আমি কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছি না, আমি অ্যাবাউট দ্য পিএমএমসি ইনস্ট্রুমেন্ট লিখছি জাস্ট। ঠিক আছে? তাহলে স্প্রিং প্রোভাইড দ্য কন্ট্রোলিং টর্ক। আমি যেভাবে পড়াচ্ছি তোমরা শুধু সেভাবে পুরো পড়ে যাও, দেখো সেমিস্টারে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? কোনো প্রবলেম হবে না, ইজিলি বেরিয়ে যাবে। এবার দেখো
এখানে কি ধরনের ড্যাম্পিং লাগে পিএমএমসিতে আমি আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, দেখে নাও খাতাটা। ইডি কারেন্ট ড্যাম্পিং। ইডি কারেন্ট ড্যাম্পিং ইজ রিকোয়ার্ড, ইডি কারেন্ট ড্যাম্পিং ইজ ইউজড বলতে পারো, ইজ ইউজড। তারপরে 4 নম্বর, এটা কত 4টে পয়েন্ট হলো। 5 নম্বর, when AC supply is given, when AC supply is given to PMMC instrument, then pointer will oscillate about near to 0 position. তাহলে when AC supply is given, when AC supply is given to PMMC instrument, তাহলে আমরা যদি এসি সাপ্লাই দেই পিএমএমসি ইনস্ট্রুমেন্টে কি হবে, দেন পয়েন্টার উইল অসিলেট অ্যাবাউট নিয়ার টু 0 পজিশন। তাহলে কেন হবে বলে দিচ্ছি আমি। দেন পয়েন্টার উইল অসিলেট নিয়ার টু 0 পজিশন। ওকে, থার্ড পয়েন্ট লিখো, এই পয়েন্টটা আমি বোঝাবো, এক্ষুনি বোঝাবো। থার্ড পয়েন্ট, পিএমএমসি ক্যান নট মেজার্ড এসি ভ্যালু। তাহলে পিএমএমসি কান্ট মেজার্ড এসি ভ্যালু। তাহলে পিএমএমসি ক্যান নট মেজার্ড এসি ভ্যালু। আর কিছু বাকি আছে, দাঁড়াও দেখে নিই একবার। না, আর কিছু বাকি নেই। চলো তাহলে আমরা কি কি দেখলাম, যে পিএমএমসি ক্যান নট মেজার এসি ভ্যালু, আর হোয়েন এসি সাপ্লাই ইজ গিভেন পিএমএমসি ইনস্ট্রুমেন্ট দেন পয়েন্টার উইল অসিলেট নিয়ার 0 পজিশন। কেন হবে এটা ভালো করে বোঝো। পিএমএমসিতে আমরা একটা কি লাগাই, এন আর একটা এস, এটা হচ্ছে পার্মানেন্ট। তার মানে আমি সবসময় চাই এন পোল টু এস পোল আমাদের ফ্লাক্সটা ফ্লো করুক, তাহলে একটাই ডাইরেকশানে কয়েলটা মুভ করবে। ধরো এখান থেকে এইখানে যে আমাদের যে কয়েলটা ছিল, এবার এই কয়েলটার সাথে তো এইভাবে পয়েন্টারটা লাগানো ছিল, এখানে আমাদের ইয়েটা ছিল ডিসপ্লে। এবার এই ডাইরেকশানে যদি ফ্লাক্স ফ্লো করে তাহলে পয়েন্টার অলওয়েজ এই ডাইরেকশানে মুভ করবে, অলওয়েজ ইন ক্লকওয়াইজ, এবং ছেড়ে দিলে উল্টো দিকে চলে যাবে। এইবার আমি যদি কোনো কারণে এখানে এসি সাপ্লাই দেই, এসিতে কি হবে, এই যে ইয়েটা আছে আমাদের, মানে এটা কি পিএমএমসি মানে কি, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। এই যে ম্যাগনেট দুটো আছে, এদের পোলটা চেঞ্জ হবে না বারবার, একবার এটা এন পোল এস পোল, আবার এটা এস পোল এন পোল, এন পোল এস পোল। কারণ কি, এসি সাপ্লাইয়ে কি হয়, নেগেটিভ, ধরো প্রথম পজিটিভ হাফ সাইকেলে এটা এন পোল এটা এস পোল, নেগেটিভ হাফ সাইকেলে কী হবে, এটা এস পোল এটা এন পোল, মানে চেঞ্জ হবে বারবার। এবার বারবার যদি চেঞ্জ হয় তাহলে কাঁটাটা কী হবে, অসিলেট করতে থাকবে এরকম, একবার এই দিকে যাবে, একবার এই দিকে যাবে, একবার এই দিকে যাবে, একবার এই দিকে যাবে। প্রবলেমটা বুঝতে পারছো কি? তাহলে এরকম যদি প্রবলেম হয় তাহলে আমরা কি করে সেটাকে ওভারকাম করব? তাহলে সেটাকে ওভারকাম করার জন্য একটাই ওয়ে, যে পিএমএমসিতে কোনো এসি সাপ্লাই দেওয়া যাবে না। তাহলে তোমাকে যদি কেউ বলে যে বলো তো কেন পিএমএমসিতে এসি সাপ্লাই দিলে কাঁটাটা 0 সামনে গিয়ে অসিলেট করবে, তাহলে 0 থেকে কাঁটাটা আসবেই না। প্রথমে তো এই পজিশনে ছিল আমাদের পয়েন্টারটা, এটা 0 পজিশন। তাহলে আমি যখনই এসি দেবো এরা কি করবে, কন্টিনিউয়াসলি চেঞ্জেস হতে থাকবে, চেঞ্জেস হলে কিন্তু এই 0 পজিশন থেকে মুভ করবে না। ক্লিয়ার? ওকে, দিস ইজ আ রিজন, দিস ইজ আ মেন রিজন। চলো, আই থিঙ্ক এই পয়েন্টগুলো লিখে নিয়েছো, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এবার দেখবো আমরা পিএমএমসির কিছু ড্রব্যাক। ওকে, তার আগে আর একটা কথা বলে নিই, তোমাদেরকে যদি কেউ কোশ্চেন করে যে যদি স্প্রিংটা ছিঁড়ে যায় তাহলে কি হবে, যদি স্প্রিংটা ছিঁড়ে যায় পিএমএমসি ইনস্ট্রুমেন্টের, এটা তো স্প্রিং, তারপরে এখানে কয়েল থাকে, এই ভেতরে কয়েলটা থাকে, আবার এখানে স্প্রিং থাকে। যদি এই স্প্রিংটা ছিঁড়ে যায় তাহলে কি হবে, তাহলে বলবে যে পয়েন্টারটা যেখানেই থাকুক না কেন 0 পজিশনে মুভ করে চলে যাবে। কেন? কারণ এখান থেকে কোনো কারেন্ট সাপ্লাই হবে না, কারেন্ট সাপ্লাই না হলে কোনো ফোর্স ক্রিয়েট হবে না, ফোর্স ক্রিয়েট না হলে পয়েন্টারটা মুভ করে নিজের জায়গায় চলে যাবে। বোঝা গেল কি? পয়েন্টারটা মুভ করে নিজের জায়গায় চলে যাবে। ওকে, তার মানে আনসার দেবে যে যদি আমার
পিএমএমসি ইনস্ট্রুমেন্টে স্প্রিংটা ছিঁড়ে যায় তাহলে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ কারেন্ট ফ্লোটাই হচ্ছে স্প্রিংয়ের থ্রু দিয়ে। তাহলে যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে কি হবে, কোনো ফ্লাক্স প্রডিউস হবে না বা কোনো ফোর্স ক্রিয়েট হবে না, দ্যাটস ওয়াই ওটা আবার মুভ করে জিরো পজিশনে চলে যাবে। চলো এবার দেখবো আমরা ড্রব্যাক। ড্রব্যাক অফ পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। ওকে, সো ড্রব্যাক অফ পিএমএমসি ইনস্ট্রুমেন্ট কী হবে বলো তো? ফার্স্ট হচ্ছে ইট ক্যান নট মেজার এসি ভ্যালু, এটা হচ্ছে আমাদের ড্রব্যাক। ইট ক্যান নট মেজার্ড এসি ভ্যালু। সেকেন্ড ড্রব্যাক কী হবে? সেকেন্ড ড্রব্যাক কী হবে? রেফারেন্স ডিপেন্ড অন টেম্পারেচার। তাহলে বা ইটস ডিপেন্ড অন টেম্পারেচার। ওকে, থার্ড ওয়ান কী হবে? থার্ড ওয়ান ইট ক্যান মেজার, এটা মেজার করতে পারে, দেখো খুব কম ভ্যালু, ইট ক্যান মেজার ভোল্টমিটার হলে 50 মিলিভোল্ট অ্যান্ড 50 মিলি অ্যাম্পস। 50 মিলি অ্যাম্পস তার মানে ভালো করে বোঝো, এটা 50 মিলি অ্যাম্পসের বেশি মেজার করতেই পারে না। তাহলে আমরা এত হাই ভ্যালু কারেন্ট, 1 অ্যাম্পিয়ার অনেক দূরের ব্যাপার, 50 মিলি অ্যাম্পস মাত্র, তার মানে এত হাই ভ্যালু কারেন্ট আমরা কী করে মেজার করবো? তাহলে এগুলো দিয়ে পিএমএমসি দিয়ে তাহলে কি করা হয় না? তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার তাহলে কি পিএমএমসি দিয়ে আমরা হাই কারেন্ট বা হাই ভোল্টেজ মাপি না? অবশ্যই মাপি। চলো কি করে মাপি সেটা দেখবো। তাহলে মুছে দিলাম এটা, দিস ইজ আ ড্রব্যাক। ওকে, খুব ভালো করে এগুলো লিখে নাও, কারণ এই ধরনের নোটস তোমরা কোথাও পাবে না, ঠিক আছে? এগুলো করে রেখে দাও, কাজে লাগবে তোমাদের, যখন অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেবে তখনও কাজে লাগবে। ওকে, সো চলো আমরা দেখবো এনহান্সমেন্ট of PMMC enhancement of PMMC ammeter। তাহলে আমরা কি দেখব? একটা পিএমএমসি অ্যামিটার আছে, তার রিডিং ও সব থেকে বেশি মাপতে পারে কত? মাত্র 50 মিলি অ্যাম্পস। তাহলে ওর রেটিংটাকে আমরা বাড়াবো কি করে সেটা আমরা এখন দেখব। চলো, সো একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্টের সঙ্গে, একটা পিএমএমসি অ্যামিটারের সঙ্গে, দিস ইজ আ পিএমএমসি অ্যামিটার, দেখো এটা একটা পিএমএমসি অ্যামিটার, ধরো এখানে একটা সার্কিট আছে। ওকে, এবার এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে আই কারেন্ট। এবার এই ম্যাক্সিমাম কত মাপতে পারে? 50 মিলি অ্যাম্পস মাত্র, 50 মিলি অ্যাম্পস অনলি। তাহলে ও যদি এত কম মাপতে পারে তাহলে কি করে পসিবল বলো? এত কম মাপতে পারে তাহলে কি করে পসিবল? তাহলে আমাদের কি করতে হবে তখন? এই যে অ্যামিটারটা আছে এর অ্যাক্রসে একটা শান্ট রেজিস্টার লাগাতে হবে, এটাকে বলবো RSH, শান্ট রেজিস্টার। তাহলে এই শান্ট রেজিস্টারটার ওপর ডিপেন্ড করে এ অনেক বেশি ভ্যালু মাপতে পারবে, ঠিক আছে? চলো দেখছি কি করে হবে সেটা। তাহলে দেখো এটাকে আমি মডিফাইড করছি, সার্কিটটাকে, শান্ট রেজিস্টার, আর এই অ্যামিটারের তো একটা রেজিস্ট্যান্স আছে, খুব লো রেজিস্ট্যান্স। ওকে, এই অ্যামিটারের রেজিস্ট্যান্স ভ্যালু, তাহলে এটাকে আমি লিখছি শান্ট রেজিস্ট্যান্স, এটাকে আমি লিখছি RM দিয়ে, মানে মেজার রেজিস্ট্যান্স বা এর রেজিস্ট্যান্স, ঠিক আছে? RM দিয়ে লিখছি। তাহলে এখান থেকে আই ভ্যালু আসছে, এখান থেকে একটা আই যাবে ISH, এখান থেকে একটা যাবে IM। সো এই রেজিস্ট্যান্সের ওপর ডিপেন্ড করে আমরা এখান থেকে বেশি কারেন্ট মাপতে পারবো। সো এই রেজিস্ট্যান্সের রেটিংটা যদি আমরা জানতে পারি যে কত রেটিংয়ের রেজিস্ট্যান্স লাগানো আছে, তাহলে কি হবে? আমরা বলে দিতে পারবো যে এটা কতটা কারেন্ট যাবে।
কারণ দেখো আলটিমেট কি হবে, এটা যত হাই রেটিংয়ের রেজিস্ট্যান্স লাগানো থাকবে এর অ্যাক্রসের ড্রপ কি হবে তত বেশি হবে। তাহলে এটা তো আমাদের আগে থেকেই ক্যালকুলেটেড, তাই না? সো এটা আমরা ক্যালকুলেশন করে আগে বের করে নেব, আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করে নেব। ভালো করে দেখো, মনে রাখবে এনহান্সমেন্ট অফ পিএমএমসি অ্যামমিটার, পিএমএমসি অ্যামমিটারের রিডিং বাড়ানোর জন্য আমাকে প্যারালালে একটা রেজিস্ট্যান্স লাগাতে হয়। ক্লিয়ার? সো এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা বের করব। কি করে বের করব? দেখো এই আমরা কারেন্ট ডিভিশন রুল লাগাচ্ছি, আইএম, এখান থেকে তো আই কারেন্ট যাচ্ছে, আইএম ইকুয়ালস টু মেন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স মানে আরএসএইচ বাই সাম অফ রেজিস্ট্যান্স আরএম প্লাস আরএসএইচ। ওকে, এইভাবে বের করব। এখান থেকে আরএসএইচ এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো এখান থেকে যদি আরএসএইচ এর ভ্যালু বের করি তাহলে আমরা কি লিখতে পারি, আরএম প্লাস আর এস এইচ, এটাকে এটার সাথে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, আর এম প্লাস আর এস এইচ, এখানে কী হবে আই বাই আই এম ইন্টু আর এস এইচ। ওকে, তাহলে এখান থেকে দেখো এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এটাকে কী বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এটাকে এম দিয়ে লেখে। তাহলে আমরা কি পেলাম, আর এম প্লাস আর এস এইচ ইকুয়ালস টু এম ইন্টু আর এস এইচ। এবার এখানে আর এস এইচ, এখানে আর এস এইচ কমন নিয়ে নাও। ওকে, আমার কি দরকার, আরএসএইচ বের করতে হবে। তাহলে আরএসএইচগুলোকে আমি এক পাশে করছি, তাহলে এই আরএসএইচটাকে এদিকে নিয়ে চলে গেলাম, এটাকে এদিকে। তাহলে আমি কি পেলাম, এম মাইনাস ওয়ান ইকুয়াল টু আর এম। তাহলে আর এস এইচ ইকুয়ালস টু আর এম বাই এম মাইনাস ওয়ান। তাহলে এই আর এস এইচের ভ্যালু যদি আমি জানতে পারি তাহলেই আমি বলে দিতে পারবো যে এটা কতটা কারেন্ট মেজার করছে। তাহলে একটা অঙ্ক যদি আমি এর বেসে করে নিই তাহলে বুঝে যাব। তাহলে ভালো করে আমি কি বললাম, এনহান্সমেন্ট মানে একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্টের আমি এনহান্সমেন্ট করছি, মানে কারেন্ট এ এত যে কম মাপতে পারে আমি চাইছি এটাকে এ বেশি কারেন্ট মাপতে পারবে। তার জন্য কি করতে হবে, আমাকে প্যারালালে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আমি ফাইন্ড করে নিতে পারি ফ্রম দ্য অ্যাম্প্লিফাইং ফ্যাক্টর তাহলে আমি বলে দিতে পারবো এ কতটা বেশি কারেন্ট মাপতে পারছে। ক্লিয়ার? চলো তাহলে এবার দেখবো, একটা প্রবলেম করব, আমরা এর ওপর একটা প্রবলেম করব, তাহলেই কিন্তু সব ক্লিয়ার। চলো এবার প্রবলেমটা আমি লিখছি, দেখো হ্যাঁ দেখো, তাহলে এখানে কি বলেছে, এ পিএমএমসি অ্যামিটার হ্যাজ অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 50 ওহম অ্যান্ড ইট ক্যান মেজার্ড 50 মিলিঅ্যাম্পস। তার মানে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 50 ওহম এবং এটা মেজার করতে পারে মাত্র 50 মিলিঅ্যাম্পস। ইফ উই ওয়ান্ট টু মেজার্ড, আমরা যদি এই সেম ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করতে চাই 5 অ্যাম্পিয়ার by using this meter, then find the value of shunt resistance required। তার মানে কত ভ্যালু shunt resistance required। তার মানে কি বলেছে, এই আরএসএইচটা বের করতে হবে আর এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা দেয়া আছে কত 50 ওহম। ওকে, তাহলে বলেছে এই ইনস্ট্রুমেন্টটা কত মাপতে পারে 50 মিলিঅ্যাম্পস মাত্র। তার মানে মেজার্ড আইএম ও 50 মাপতে পারে, 50 মিলিঅ্যাম্পস। আমাকে এখন মাপতে কত মাপতে হবে, 5 অ্যাম্পিয়ার। আমাকে কত মাপতে হবে 5 অ্যাম্পিয়ার। তার মানে কারেন্ট হচ্ছে এখন 5 অ্যাম্পিয়ার। বোঝা গেল? আমাকে কারেন্ট মাপতে হবে 5 অ্যাম্পিয়ার আর এ মাপতে পারে 50 মিলিঅ্যাম্পস। তাহলে এই এর ভ্যালুটা কত হবে আরএসএইচ। তাহলে আমরা কি জানি, আরএসএইচ ইকুয়াল টু এর ওপরে কি ছিল, সূত্রটা কি ছিল, মাল্টিপ্লাইং ফ্যাক্টর ছিল তো একটা, আর এম বাই এম মাইনাস ওয়ান, যেখানে এম কি ছিল মাল্টিপ্লাইং ফ্যাক্টর আই বাই আই এম। তাহলে আই কত 5 অ্যাম্পিয়ার, এটা 50 মিলিঅ্যাম্পস। তাহলে মিলিটাকে যদি আমরা ইয়ে করে দিই অ্যাম্পিয়ারে করি তাহলে এটা কত হবে 50 মিলিঅ্যাম্পসটা ইন্টু 10 টু দি পাওয়ার -3 হবে, এটা 10 টু দি পাওয়ার -3। তাহলে আমরা কি বলতে পারি 5 বাই এখানে নিচে কত 0.0
5/0.05, তার মানে 5/0.05, তাহলে এটা যদি দশমিক উঠিয়ে দেই, উপরে 100, নিচে 5 5 কেটে গেলে 100 থাকলো, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 100। তাহলে RM এর ভ্যালু কত দেওয়া আছে? এটা 50, M হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর -1, মানে 50/99। আনসার কত হবে? 50/99, মানে 50কে ধরো 100 দিয়ে ভাগ করছো, মানে পয়েন্ট কত হবে? ওই 0.5-এর কাছাকাছি, তাই না? RSH এটা 50/99, তাহলে কত হচ্ছে? ওই তোমার কত হবে এটা? 50/100, ভালো করে দেখো, 50/100 মানে 50 দিয়ে কাটলে হাফ, মানে 0.49 এরকম একটা কিছু আসবে, 0.49। তাহলে এই রেজিস্ট্যান্সের যদি আমি একটা শান্ট রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে দিই এই ভ্যালুর, মানে 0.5ই ধরলাম আমি, 0.5, এই ওহম, মানে কতটা কম, বুঝতে পারছো? এর তুলনায় এটা কত কম। তার মানে কি হচ্ছে এখানে, ব্যাপারটা কি হচ্ছে, কি করে মাপছে, ব্যাপারটা বোঝো। এখান থেকে আমি কারেন্ট দিয়েছি 5 অ্যাম্পিয়ার, তাহলে আমি কি চাইবো? আমার ইনস্ট্রুমেন্টটা যাতে নষ্ট না হয়। তার মানে আমি এখানে এমন একটা রেজিস্ট্যান্স লাগালাম যার রেজিস্ট্যান্স ভ্যালু খুব লো ভ্যালু। তাহলে লো ভ্যালু হলে এখান থেকে হাই কারেন্টটা পাস হয়ে চলে যাবে, আর যে লো কারেন্টটা থাকবে সেটা এখান থেকে পাস হবে। তাহলে আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা তো জানি যে এটা এত, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু থেকে এখান থেকে কত কারেন্ট পাস হলো আমি সেটা বের করে নিতে পারবো। এখান থেকে কত কারেন্ট পাস হলো সেটা আমি বের করে নিতে পারবো। তাহলে বাকি কারেন্টটা এখানে গেল, দিয়ে দুটো আমি অ্যাড করে দেখে নেব, তাহলে এটা আলটিমেট কত মাপলো, বোঝা গেল? তাহলে আমি এখানে একটা লো ভ্যালু রেজিস্ট্যান্স লাগালাম যেটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এখান দিয়ে পাস করিয়ে দিল, আর বাকি খুব সামান্য অ্যামাউন্ট এখান থেকে পাস করলো, কারণ এর রেজিস্ট্যান্স এর তুলনায় অনেক হাই, এর প্রায় 100 টাইমস, এর তুলনায় 100 গুণ। তার মানে এর 100 গুণ রেজিস্ট্যান্সের বেশি, তার মানে এর প্রায় 100 গুণ বেশি কারেন্ট বেশি ফ্লো করবে। তাহলে এটা লো রেজিস্ট্যান্স লাগিয়েছি, বোঝা গেল ব্যাপারটা? এইভাবেই কিন্তু মেজারমেন্টটা হচ্ছে। তার মানে আমি একটা যে রেজিস্ট্যান্স লাগাচ্ছি সেই রেজিস্ট্যান্সটা আমি আগে থেকে জানি যে এটা 0.5, এটা 0.5, তার মানে আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আগে থেকে জানি। তার মানে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আমি আগে থেকে জানি, তার মানে এখান থেকে কত কারেন্ট ফ্লো হয়ে গেল সেটা আমি বের করে নিলাম বাকি এর সাথে। তাহলে ধরো এখান থেকে কারেন্ট ফ্লো হয়ে গেল কত, এখান থেকে কারেন্ট ফ্লো হয়ে গেল, ধরে নাও এটা মাপতে পারে, ধরে নাও এ মাপতে পারে 5 অ্যাম্পিয়ার, সরি এ মাপতে পারে 0.5 অ্যাম্পিয়ার, ওকে, এ ম্যাক্সিমাম এটা মাপতে পারে। তাহলে আমি দেখলাম এ কত মাপলো, 4.5 অ্যাম্পিয়ার। তাহলে এবার এই দুটোকে সাম করলে তো আমি বুঝে যাচ্ছি যে টোটাল আলটিমেট আমার এখান থেকে কারেন্ট আসছে 5 অ্যাম্পিয়ার। বোঝা গেল তো ব্যাপারটা? এইভাবেই মাপা হয়, চলো। আই থিঙ্ক প্রবলেমটা করে বুঝতে পারলে, তাহলে প্রবলেমটায় তোমাকে শান্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করতে বলেছে, যে কত রেটিংয়ের একটা শান্ট রেজিস্টার লাগালে আমি খুব ইজিলি 5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত মাপতে পারবো। মানে আমি একটা মিটার ডিজাইন করছি, সেই মিটারে আমি ম্যাক্সিমাম কত ওহমের একটা শান্ট রেজিস্টার যদি লাগিয়ে দেই, তাহলে সেই মিটারটা 5 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবে। তাহলে কত রেটিংয়ের? তাহলে RSH এর ভ্যালু কি হলো 50/99। এই রেটিংয়ের যদি আমি একটা রেজিস্ট্যান্স সিরিজ প্যারালালে লাগিয়ে দেই, সরি এটা হয়ে গেল, এটা প্যারালালে লাগিয়ে দেই, তাহলেই আমার ঝামেলা মিটে গেল। বুঝতে পারলে তো? চলো এবার দেখো নেক্সট। সো দিস ইজ এনহান্সমেন্ট অফ PMMC অ্যামমিটার। এবার আমরা কাকে এনহান্সমেন্ট করব? অ্যামমিটার তো হয়ে গেল, এবার আমরা এনহান্সমেন্ট অফ PMMC ভোল্টমিটার করব। ওকে, তাহলে লিখে নাও এনহান্সমেন্ট অফ PMMC ভোল্টমিটার। তার মানে একটা ভোল্টমিটার, ধরো এটা আমার একটা ভোল্টমিটার আছে, এটা কিন্তু কারেন্ট সোর্স না। দেখো কারেন্ট সোর্সে কি হয়, এটা এরকম সোজাসুজি থাকে,
কিন্তু এটা একটা মিটার, অ্যামিটার বা ভোল্টমিটার। মিটার বোঝানোর জন্য আমরা এটাকে একটু হালকা অ্যাঙ্গেল করে লিখি। ওকে, তাহলে আমরা একটা ভোল্টমিটারের যদি এই রেটিংটা ইনক্রিজ করতে চাই, এ কত মাপতে পারে? ম্যাক্সিমাম 50 মিলিভোল্ট। তাহলে এটা যদি ইনক্রিজ করতে চাই আমরা কি করব? এখানে একটা সিরিজ রেজিস্টার, তাহলে অ্যামিটারের জন্য প্যারালাল রেজিস্টার, এখানে সিরিজ রেজিস্টার। তাহলে এবার ড্র করছি। তাহলে এটা হচ্ছে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স যাকে বলবো আরএম, এটা হচ্ছে সেই সিরিজ রেজিস্টার আরএস, সিরিজ রেজিস্টার আরএসই লিখলাম, সিরিজ আরএসি। ওকে, এবার তাহলে এখানকার ভোল্টেজ ড্রপটা কত হবে? ভিএম। এখানকার ভোল্টেজ ড্রপটা কি হবে? ভিএসই। বোঝা গেল কি? ভিএসই বা হ্যাঁ ভিএম ভিএসি, ঠিকই আছে। চলো এবার আমরা দেখব ভিএসি বা এখানকার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেন ভোল্টেজ। তাহলে আমরা কি বের করব? ভিএম বের করব। তাহলে তোমাকে বলবে, তোমাকে এরকম কোশ্চেন বলবে যে বলো একটা মিটার, যে মিটারটা 50 মিলিভোল্ট মাপতে পারে, সেই মিটারটা দিয়ে আমি যদি 5 মিলিভোল্ট মাপার একটা মাপতে চাই, সেই মিটার দিয়ে আমি যদি 5 মিলিভোল্ট না 5 ভোল্ট মাপতে চাই, তাহলে সিরিজে কত রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে? আরেকবার শোনো, তোমাকে ধরো এই ধরনের কোশ্চেন দিল, বলল যে তোমার কাছে একটা ভোল্টমিটার আছে যে 50 মিলিভোল্ট মাপতে পারে। কত? 50 মিলিভোল্ট। তাহলে তুমি বলো কত ওহমের একটা রেজিস্টার আমি যদি সিরিজে লাগাই তাহলে এ 5 ভোল্ট মাপতে পারবে। বোঝা গেল তো কোশ্চেন এই ধরনের? তাহলে কত সেটা আমরা তাহলে এর ভ্যালুটা বের করব। কি করে বের করব? দেখো, এই ভোল্টেজ ভিএম ইকুয়ালস টু কি জানি আমরা? ভোল্টেজ ডিভাইডিং রুল। তাহলে সিরিজে মেন ভোল্টেজ হচ্ছে ভি, এখান থেকে সাপ্লাই ভোল্টেজ এটা, এই যে এটা প্লাস মাইনাস, তাহলে এটা সাপ্লাই ভোল্টেজ, এটা আমার সাপ্লাই ভোল্টেজ ভি ইন্টু সেম রেজিস্ট্যান্স মানে আর এম বাই সাম অফ রেজিস্ট্যান্স আর এম প্লাস আর এসি। ওকে, এখান থেকে আমাকে আর এস এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে আর এম প্লাস আর এস ই ইকুয়াল টু ভি বাই ভিএম ইন্টু আর এম, ক্রস মাল্টিপ্লিকেশান, এই ভিএমটা নিচে চলে আসলো, আর এমটা উপরে চলে গেল, আর এম প্লাস আর এসি। তাহলে এটাকে এবার বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর, ভি বাই ভিএম মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে এটা হচ্ছে আমার মাল্টিপ্লাইং এম ইন্টু আর এম, তাহলে আর এম প্লাস আর এসি ইকুয়াল টু এম ইন্টু আর এম। তাহলে এখান থেকে যদি এই দুটোকে কমন নিয়ে নিই বা এটাকে এই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে দেখো আর এস ই ইকুয়াল টু আর এম কমন নিলাম এম মাইনাস ওয়ান। সো দিস ইজ আ ইকুয়েশন। এবার এই যে সিরিজ রেজিস্ট্যান্সের ভ্যালুটা তোমাকে বের করতে বলবে এক্সামে, তাহলে এখানে বাকি ভ্যালুগুলো বসিয়ে দিবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টর আর এম এর ভ্যালু আগে থেকে দেওয়া থাকবে। আর এমটা কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার। তাহলে আর এম কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার। ওকে, সো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার বোঝা গেল কি করে করবে? দিস ইজ আ এনহান্সমেন্ট অফ ভোল্টমিটার। চলো এবার তোমাকে এখান থেকে দেবে যে বলো তো সেন্সিটিভিটি অফ এ ভোল্টমিটার কি হবে? এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, সেন্সিটিভিটি অফ ভোল্টমিটার, ভোল্টমিটারের সেন্সিটিভিটি কি হবে বলো তো? সবসময় মনে রাখবে যে এই ভোল্টমিটারের সেন্সিটিভিটি যখন বের করি আমরা, তখন এস ভি দিয়ে লিখি সেন্সিটিভিটি, এস ভি ইকুয়ালস টু 1 বাই আই এস ই। ওকে, আই এসি হচ্ছে এই কারেন্টটা। তাহলে এই যে সিরিজ রেজিস্টার লাগানোর পরে এবার এখান থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে এই আইএসি। তাহলে সেন্সিটিভিটি, এই ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটি কী করে বের করবো? সেন্সিটিভিটি ইকুয়ালস টু 1 বাই এই কারেন্টটা। তাহলে এই কারেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভি বাই আর। তাহলে 1 বাই ভি মানে কত? ভি মানে এখানে কত? সাপ্লাই ভোল্টেজ, তাই তো? সাপ্লাই ভোল্টেজ ভি বাই আর মানে দুজন আর সিরিজে আছে, তাহলে আর এম প্লাস আর এসি। তাহলে এটাকে আমরা লিখতে পারি আর এম প্লাস আর এসি বাই ভি। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন। তাহলে সেন্সিটিভিটি কী করে বের করব ফর ভোল্টমিটার বুঝে গেছো?
সো আজকের জন্য এইটুকুই। কারো যদি কোনো ডাউট থাকে তোমরা নিচে আমাকে কমেন্ট করে জানাও, এবং তোমার ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। আর কারো তোমাদের যদি ভালো লাগে প্লিজ শেয়ার করো, লাইক করো, এবং তোমরা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আমি কিন্তু ভিডিও অনেক কষ্ট করে বানাতে হয়। সো প্লিজ সাপোর্ট মি। এবং তোমাদের যদি এই রিলেটেড অন্য কোনো কোয়ারি থাকে, নিচে আমার ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা আমার গ্রুপে জয়েন করে আমাকে ডাইরেক্ট কোশ্চেন করতে পারো। সো থ্যাংক ইউ ক্লাস।